এখন প্রাক্তন মুক্তিযোদ্ধা বলে কিছু আছে কিনা জানি না, ওনাকে তো আসলে প্রায় ওই রকম বলতে হয়। এই নির্বাচনের ফলাফলের জন্য কি আসলে গুণাগুণি পর্যন্ত মানুষ অপেক্ষা করবে? বিএনপি যদি একটা ধরেন মিনিমাম রাজনৈতিক দল হয়, যেইখানে তার ন্যূনতম কোনো ঝুঁকি নাই, সেইখানে সে সাহস দেখাবে না, সেইখানে সে নীতি নৈতিকতা দেখাবে না, সেইখানে সে তার অঙ্গীকারের সাথে আসলে সবটুকু অঙ্গীকার পূরণ করার জন্য সে আন্তরিক, এটা সে প্রদর্শন করবে না। তো রাজনৈতিক ফায়দা, রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্যে এইরকম একটা ঝুঁকিমুক্ত পরিস্থিতির মধ্যে যারা আসলে এই সুবিধাটা নিতে পারে না, সে কেবলমাত্র এই জাতির জন্য যে দুর্ভাগ্য বয়ে আনে এরকম তো না, দল হিসেবে তো সে নিজের জন্য আসলে দুর্ভাগ্য বয়ে আনে। এই নির্বাচনে বিএনপিকে একটা ধন্যবাদ দেওয়া যায় এই কারণে যে শেখ হাসিনা আসলে রাষ্ট্রপতি পদকে যেইভাবে মানে হাস্যকর তামাশায় রূপান্তরিত করছিল, বিশেষত ক্যান্ডিডেট ঠিক করার ক্ষেত্রে ক্যান্ডিডেটকে আসলে, এবং ক্যান্ডিডেট তারপরে নিজে তার যে যোগ্যতার প্রমাণ দিছিল, এইগুলি মিলে আসলে রাষ্ট্রপতি পদ নিয়ে আসলে শহীদুল্লাহ ফরাইজি যে আলোচনা করছেন, এটা শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে তো এই আলোচনা আসলে সামনে রেখে করা সম্ভব না। তো বিএনপিকে এই জন্য ধন্যবাদ যে ওনারা আসলে শাহাবুদ্দিন চুপ্পুর চাইতে এই বিষয়টাকে বাইরে আনছেন, আলোচনা করা, আশা করা, তার আসলে মর্যাদাবোধ দিয়ে কথা বলা, তাকে আসলে রাষ্ট্র, দেশ, রাষ্ট্রপতিকে কিভাবে দেখতে চায় সেটা ন্যূনতম যে আলোচনা করার স্কোপ, এইটা আসলে তারা তৈরি করছে। এই জন্য বিএনপি একটা ধন্যবাদ পাইতে পারে। কিন্তু বিএনপি বরাবর যেটা করে আর কি, খুব স্থূলভাবে মানুষের সাথে আসলে তার অঙ্গীকার ভঙ্গ করা শুরু করে। আর এটা সে মনে করে সে খুব চালাকি করে করছে, তার নিজের ধারণা এরকম একটা ভঙ্গিমায় সে এটা করে, মনে হয় যেন তারা খুব একটা সুচারুরূপে আসলে জিনিসটা করতে পারছে, কিন্তু এটা একদমই হয় না। এরা আসলে তত্ত্বাবধায়ক সরকারকে অকার্যকর করার জন্য যখন বিচারপতিদের বয়স বাড়াইছিল, সেইভাবে জাতির উপরে যে আসলে দুর্যোগটা তারা নামায় আনছিল, সেই দুর্যোগের সিংহভাগটা তারা ভোগ করছে, কিন্তু জাতিও আসলে ক্ষতিগ্রস্ত হয়। তো এটা থেকে তাদের আসলে কোনো রকমই, তাদের যেহেতু কালচারটা এরকম, তাদের রাজনৈতিক স্কুলিংটা এরকম, রাজনৈতিক শিক্ষাটা এরকম, এটা থেকে তারা, আমরা আশা করি বারবার তারা বেরোবে, কিন্তু বেরোতে পারে না। এই বছর তারা যেটা করলো এত বড় অভ্যুত্থানের পরে, এবং তাদেরই সবচেয়ে বেশি মানুষ মারা গেল, তারাই সবচেয়ে বেশি দিন আসলে ভোগ করলো। তো তারপরে তারা যেটা করলো, ধরেন গুমের ব্যাপারে, গুম প্রতিরোধ আইনটা নিয়ে যদি, গুম কমিশনের ব্যাপারটা যদি ভাবেন, মানবাধিকার কমিশনের ব্যাপারটা যদি ভাবেন, তারা যে চালাকিটা করার ভাবটা করল, এইটা তো আজকের বাংলাদেশেরা বুঝতে পারে না যে বাচ্চারা, আমরা তো ধরেন এটা দীর্ঘদিনে, আমরা তো আসলে আমাদের যোগ্যতা দিয়ে বুঝি না, আমরা আমাদের দুর্ভোগের অভিজ্ঞতা দিয়ে বুঝি। আর আমাদের বাচ্চারা তো হচ্ছে যে যেহেতু তারা অনেক পরের, আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং দুনিয়ার অভিজ্ঞতা দিয়ে বোঝে তারা। এরা তো এটা বুঝতে পারে যে এই গুম প্রতিরোধ আইনটা, এই কমিশনটাকে আসলে তারা কীভাবে অকার্যকর করার জন্যে এত চেষ্টা করে যাচ্ছে। এইটা যেরকম ধরেন ওইখানে করছে, এই একই কাজ তারা ৭০ অনুচ্ছেদের ব্যবহারের ক্ষেত্রে এসে আজকে যেটা শহীদুল্লাহ ভাই এক্সপোজ করলো, কিংবা যেটা আসলে তাদের চিফ হুইপ বলতে চাইলো, এর চাইতে হাস্যকর কোনো কথা আসলে তাদের দিক থেকে এই সময় হইতে পারে না। এটা আসলে আমাদের শরীফ আলাপ করছে, যেটা ৯০-৯১ পরে যদি ধরেন অভ্যুত্থানের আগের দিনও যদি হইতো, তাইলে হয়তো অনেকাংশে মানুষ এটাকে মানতে পারত। কিন্তু যে অভ্যুত্থানে তারা ৩১ দফা নিয়ে আসলো, আমরা তাদের সাথে এই ৩১ দফায় আমরা একমত হই নাই, কিন্তু তারা যদ্দূর আসলে প্রপোজ করল, সেইখানেও যদি তারা থাকে, কিংবা আজকেও যে তারা বলে যে আমরা জাতীয় সনদটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, এইটা যদি আসলে তারা, এই কথাটার অর্থ যদি তারা মনে করে যেটা তারা বলতেছে, তাইলে আজকে যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চিফ হুইপের যে ব্যাখ্যা, নির্বাচন কমিশনের যে আসলে চেপে যাওয়া, কিংবা বিএনপির একেবারে এত বড় ধরেন নিশ্চিত বিজয় রাইখা সব যদি তুলে দেয়, তাহলে সব তুলে দিস, ৭০ অনুচ্ছেদ নাই, কিচ্ছু নাই। বাংলাদেশের আজকের যে রাজনৈতিক সংস্কৃতি, এই রাজনৈতিক সংস্কৃতিতে একজন মির্জা সাহেব রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছে, বিএনপি ২০০-র উপরে ভোট নিয়ে এখানে দাঁড়াইছে, আর জামাতে ইসলামের পক্ষ থেকে একজন ধরেন মুক্তিযোদ্ধাকে, এখন প্রাক্তন মুক্তিযোদ্ধা বলে কিছু আছে কিনা জানি না,
ওনাকে তো আসলে প্রায় ওইরকম বলতে হয় যে একজন মুক্তিযোদ্ধাকেই ধরেন প্রার্থী করছে। তাতে এই নির্বাচনের ফলাফলের জন্য কি আসলে গুণাগুণি পর্যন্ত মানুষ অপেক্ষা করবে? মানুষ তো এটা জানে যে এই যে নির্বাচনের ব্যবস্থা এবং এই যে রাজনীতি, এই রাজনীতিতে ওনাকে প্রার্থী করা হয়েছে, মনোনীত করা হয়েছে, মানে এটা সিলেক্টেড। ইলেকশনটা হচ্ছে কি, এই ইলেকশনটা হচ্ছে একটা রিচুয়ালের মতো, যে এটা একটা করতে হয়, এটার ভেতর দিয়ে যায়। তাহলে এই রিচুয়ালগুলি থেকে নেশন কী শিখে? যেইখানে আপনার কোনো ঝুঁকি নাই। বিএনপি যদি একটা ধরেন মিনিমাম রাজনৈতিক দল হয়, যেইখানে তার ন্যূনতম কোনো ঝুঁকি নাই, সেইখানে সে সাহস দেখাবে না, সেইখানে সে নীতি নৈতিকতা দেখাবে না, সেইখানে সে তার অঙ্গীকারের সাথে আসলে সবটুকু অঙ্গীকার পূরণ করার জন্য সে আন্তরিক, এটা সে প্রদর্শন করবে না। তো রাজনৈতিক ফায়দা, রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্যে এইরকম একটা ঝুঁকিমুক্ত পরিস্থিতির মধ্যে যারা আসলে এই সুবিধাটা নিতে পারে না, সে কেবলমাত্র এই জাতির জন্য যে দুর্ভাগ্য বয়ে আনে এরকম তো না, দল হিসেবে তো সে নিজের জন্য আসলে দুর্ভাগ্য বয়ে আনে। সে তার কোনটা লাভ কোনটা লোকসান সে নিজে এটা পর্যন্ত বুঝতে পারে না। বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য, আমাদের মানুষের দুর্ভাগ্য হচ্ছে এরকম যে আমরা এত বড় ত্যাগের পরে, এত ঝুঁকিমুক্ত একটা অবস্থায় দেওয়ার পরেও তাদের কাছ থেকে আমরা একটা ভালো আচরণ, একটা নৈতিক আচরণ, একটা আদর্শিক আচরণ, এটা আমরা দেখার জন্য দেখতে পারি না। দেখতে দেখতে মিনিংফুল হয়। কালচারটা তো আসে, আসলে কালচার তো এরকম কোনো আইন না, কালচার তো আসলে চর্চা করতে করতে আসলে হয়। এইটা ফখরুল সাহেবের মতো একজন মানুষকে আমাদের এই বাংলাদেশের এই সময়ে রাজনীতির অঙ্গনে যত মানুষ আছে, যারা আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ফখরুল সাহেবের কাছাকাছি আমাদের কোনো একজন এরকম প্রার্থী চাইলেও আমরা পাইতাম না। ফখরুল সাহেবের মর্যাদার সাথে যে আচরণটা যায়, বিএনপি সে আচরণটা করতে পারে না। ওনাকে যে মর্যাদাটা তারা দিতে পারত, ওনাকে যেভাবে একটা জাতীয় প্রার্থী, রাষ্ট্রের প্রধান হওয়ার জন্যে, একজন রাষ্ট্রপতি হওয়ার জন্যে, অভ্যুত্থানের পরে থাকে নাকি একটা, যেমন শরীফ ভুঁইয়া বলতেছিল যে অভ্যুত্থান থেকে কি পাইছি, যে শহীদুল্লাহ ফরাজির মতো একজন গীতিকার, একজন যে কোনো ধরনের আসলে পেশাদার সংবিধান বিশেষজ্ঞর চাইতে ভালো করে যে সংবিধানটা বুঝতে পারে, এইটা যদি একটা প্রাপ্তি হয়, এইটা আমরা পাইতে পারতাম এই নির্বাচন থেকে। যে একজন প্রার্থীকে কিভাবে দলের বাইরে নিয়ে, দলীয় প্রার্থীর বাইরে একজন জাতীয় প্রার্থী, এবং তার জন্য একটা জাতীয় গণতান্ত্রিক চর্চার যে আসলে প্যারামিটারগুলো, এগুলো আমরা দেখায় দিতে পারতাম। যে এটাকে আমরা গোপন ভোটে নিতে পারতাম, এটাকে আমরা একদম ধরেন কি বলা যায় যে এটা বলে দিতে পারতাম যে এখানে যার যার মতো করে স্বাধীন, এবং সেই নির্বাচনটা আমরা একটা নির্বাচন হিসাবে উৎসব মুখর এবং একটা নির্বাচন যেখানে আসলে কোনো প্রভাব প্রতিপত্তি ছাড়া একটা ফেয়ার ইলেকশনের একটা কালচার হিসাবে, একটা কালচারাল ইভেন্ট হিসাবে আসলে এটাকে আমরা এস্টাবলিশ করতে পারতাম। আমরা এরকম দুর্ভাগা যেখানে কোনো ঝুঁকি নাই, এক পয়সার ঝুঁকি যেখানে নাই, সেখানেও আসলে আমরা এটা পারি না। এইটা হচ্ছে যদি আবার বলেন তাইলে ধরেন অভ্যুত্থানের পরে এগুলি হচ্ছে আসলে রক্তক্ষরণের জায়গা, অভ্যুত্থানের পরে এগুলি হচ্ছে দুর্ভাগ্যের জায়গা। এই অভ্যুত্থানের পরের বাংলাদেশে বিএনপি এই যে পথে হাঁটা শুরু করছে, এটা কেবল রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে হাঁটা শুরু করছে এরকম না। সে একদম প্রথম দিন, প্রথম অধিবেশন, শপথ নেওয়ার দিন থেকে সে আসলে এটা শুরু করছে। শপথ নেওয়ার দিন প্রথম আসলে জাতির সাথে তারা এই জাতির যে আসলে ভোটের সিদ্ধান্তকে যে সে মানে না, সে যে আসলে গণতন্ত্রে কেবল গণতন্ত্রটাকে ক্ষমতা দখলের হাতিয়ার হিসাবে ব্যবহার করে, বাকি জায়গাটায় যে আসলে কোনো ধরনের গণতান্ত্রিক মূল্যবোধের সে ধার ধারে না, এইটা আসলে 12ই ফেব্রুয়ারিতে প্রথম দেখাইছে। এবং 12ই ফেব্রুয়ারি থেকে আজকে পর্যন্ত যেখানে ঝুঁকি আছে, যেখানে ঝুঁকি নাই, সব জায়গার মধ্যে এটা সে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে বাংলাদেশের দুর্ভাগ্যের জন্য একটা খুবই বড় রকমের দুর্ভাগ্যের জায়গা। এবং আমরা এর পরেও যেটা বলতে চাই, যেটা বিএনপি করলো তার ঝুঁকি নাই, তারপরে করলো। জামাত ইসলামীর মতো ধরেন একটা প্রাচীনপন্থী দল করলো, আমাদের তরুণরা পর্যন্ত এই কথাটা তুলল না। দুর্ভাগ্যটা হচ্ছে এইখানে যে বিএনপি জামাত আসলে যা করলো, যারা একদম রক্তজাত, যারা রক্ত থেকে তৈরি হয়েছে, যারা আসলে জীবনদানের ভেতর দিয়ে আসছে, তারাই কথাটা আলাপটা তুলল না।
এইটা হচ্ছে মানে সবচেয়ে ভয়াবহ। তার মানে বাংলাদেশকে যদি আবারও রক্ষা করতে হয়, বাংলাদেশের গণতন্ত্রকে যদি আসলে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এই 3 জায়গার বাইরে আসলে আবারও পথ খুঁজতে হবে। এইখানে আপনার ধরেন এই 6 মাসের সংসদ এটা প্রমাণ করছে যে আসলে আপনি এইখানে এই দিকে তাকায় আর খুব বেশি কিছু আশা করতে পারেন না। রুবি আপার সাথে আমি একমত, যে কথা আমাদের বলতে থাকতে হবে, এটা যেরকম বলতে থাকতে হবে, আবার এইটাও একমত। আর এইটাই আমি যোগ করতে চাই যে আসলে বলতেও থাকতে হবে, নতুন জায়গাও আসলে গড়ে তুলতে হবে। আপনি আর এইটাকে বলতে বলতে আর ঠিক করতে পারবেন, এই আশা হবে বেশি আশা। কারণ এত রক্তের পরে, নিজেরা জীবন দেওয়ার পরে, এত গুম হওয়ার পরে, এত মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে আসার পরে, যে নিজের দলের লোকের প্রতি এখনও পর্যন্ত তো কিছু কিছু গুম কেস আছে যে কেসের ফয়সালা হয় না। এখানে গত কয়েকদিন আগে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের একজন এরকম নারী এসেছিলেন, যিনি বলতেছিলেন যে আমি হাসিনার আমলে 7 বছর জানতে চাইছি যে আমি সধবা কি বিধবা, আমি সেটার হিসাব পাই নাই। আমি 18 মাস তারপরে অন্তর্বর্তী সরকারের সময় খুঁজছি, আমি এটা পাই নাই। আজকে পর্যন্ত আমি জানি না যে আমি বিধবা কি সধবা, আমাকে কেউ স্ট্রেট এই কথাটা বলে নাই। এই জায়গাটা থাকার পরে যখন এরা আসলে গুমের জায়গাটা গিয়ে আসলে এই কাজটা করে, রাষ্ট্রপতি নির্বাচনে এত নিশ্চিত থাকার পরে যখন আসলে চিফ হুইপকে বলতে হয় কথা, ইভেন এটা না বললেও যদি করত, এদের যখন এটা বলতে হয় এবং বলতে যখন লজ্জা করে না, তখন আসলে এইটা ইঙ্গিত করে যে আপনার আমাদের এই কথা বলতে হবে এবং এমনভাবে আসলে আমাদের বিকল্প জায়গাটা তৈরি করতে হবে, ভবিষ্যতে যেন আমাদের এই রকমের ত্যাগ এটা আর ব্যাহাত না হয়। আমাদের এখানে হুমায়ুন আজাদ সম্ভবত বলছিলেন যে আমরা লড়াই করে জিতি খুব কম, তো আমরা লড়তে থাকি, লড়তে লড়তে আমরা এরপরে আমি দেখি যে জিতছিও আমরা অনেকবার, আমাদের জিত আর ইতিহাসও ধরে না। তো আমাদের যেটা নাই, যে বিজয়ের পরে বিজয়কে কীভাবে আসলে অর্থবহ করে মানুষের কাছে, যে জন্যে লড়াইটা হয়েছিল, এই লড়াইটার অর্জনটা আসলে মানুষের জন্য কিভাবে বাস্তবায়ন করতে হবে, এইটা আমাদের কোনো অভিজ্ঞতার মধ্যে নাই। এই নতুন যে রাজনৈতিক দিশা আমাদের লাগবে, সেটা হচ্ছে আমরা এইবার যেরকম বলতেছিলাম যে কেবলমাত্র সরকার পরিবর্তন করলে হবে না, শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আমার আরেকটা কথা মনে হয় যে এবার আপনাদের বলতে হবে, আমাদের বলতে হবে, কেবলমাত্র বিজয় অর্জন করতে শিখলে হবে না, বিজয়ের ফল ব্যাহাত না হয়ে কীভাবে জনগণের কাছে নিয়ে যাওয়া যাবে সেইটার নিয়ে আসলে আন্দোলন করতে হবে। সবাইকে আবার বলবেন।